আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে দেওয়া শেষ আনুষ্ঠানিক বক্তব্যে সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা গ্রেপ্তার। গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। বিদেশে জনশক্তি রপ্তানি প্রক্রিয়া দালাল প্রতারক চক্র বেষ্টিত বললেন প্রধান উপদেষ্টা। 10 ব্যাংকে পদক ও 86 প্রবাসীকে সিআইপি সম্মাননা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে জমা। 21শে ডিসেম্বর শুনানি। ইংরেজি ভাষায় অনুবাদ হল প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস বাগানের নাম মালনী ছড়া। আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রয়াস মন্তব্য। এবং দুবাইয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলঙ্কার মুখোমুখি 2 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সরাসরি সম্প্রচার করছে আই স্ক্রিন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। 1.5 যুগের নির্বাসিত প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার দিন লন্ডনের বিমানবন্দরে নেতাকর্মীদের আসতে মানা করেছেন তিনি। লন্ডনে বিজয় দিবসের আলোচনায় তিনি বলেন, অতীতের মতো এখনও ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। রিপোর্টটি এখনো এসে পৌঁছায়নি। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব 10 জানিয়েছে, 16 ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ে অভিযান চালিয়ে আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, আসামি শুটার ফয়সাল ঘটনার দিন রাজধানীর আগারগাঁওয়ে তার বোন জেসমিন আক্তারের বাসায় বাবা মার সঙ্গে দেখা করেন। গ্রেপ্তার দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুলির ঘটনায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল ও গোলা বারুদ নরসিংদীর একটি বিল থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব 2 জানিয়েছে, আসামি ফয়সালের বোনের বাসা ও ফাঁকা স্থান থেকে 2টি ম্যাগাজিন, 11টি গুলি ও মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াটি দালাল আর প্রতারক চক্র দ্বারা পরিবেষ্টিত। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশে যে তারুণ্যের খনি রয়েছে তা সোনার খনির চেয়েও দামি। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স আরোহণকারী শীর্ষ 10 ব্যাংকে পদক এবং 3 ক্যাটাগরিতে 86 জন প্রবাসীকে সিআইপি সম্মাননা দেওয়া হয়। চকর মালিথার রিপোর্ট। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় দিবস 2025 উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুরুতেই নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন 2 রেমিটেন্স যোদ্ধা। প্রধান উপদেষ্টা তার বক্তৃতার শুরুতেই বিদেশে যেতে রেমিটেন্স যোদ্ধাদের নানা ভোগান্তির কথা তুলে ধরেন। একটা দালাল বেষ্টিত জগৎ, বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। বাংলাদেশের তারুণ্যের শক্তির প্রশংসা করেন তিনি। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা সোনার খনির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবেন? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। জনশক্তি হিসেবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে দক্ষতা অর্জনের উপর জোর দেন
প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেড় যুগের নির্বাসিত প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার দিন লন্ডনে বিমানবন্দরে নেতাকর্মীদের আসতে মানা করেছেন তিনি। লন্ডনে বিজয় দিবসের আলোচনায় তিনি বলেন, অতীতের মতো এখনও ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। রাহুল রায় রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে লন্ডন বিএনপির আয়োজনে ছিল আলোচনা সভা। প্রায় দেড় যুগের নির্বাসিত প্রবাস জীবনের অবসান ঘটিয়ে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই এই অনুষ্ঠানকে কেউ কেউ তারেক রহমানের বিদায়ী সংবর্ধনাও বলছেন। অনুষ্ঠানে হাজিরও হন প্রবাসী নেতাকর্মীরা। বক্তব্যে তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনাও দেন তিনি। প্রায় 18 বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য, তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ, প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। আগামী নির্বাচনে জয়ী হয়ে দেশ গঠনে বিএনপির পরিকল্পনাগুলো তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নানা ষড়যন্ত্র হচ্ছে বলে নেতাকর্মীদের মনে করে দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল, 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদের এবং আমাদের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধ থাকলেই দেশ গঠনের পরিকল্পনাগুলো বাস্তবায়ন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। রাহুল রায়, চ্যানেল আই। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন আগামী 21শে ডিসেম্বর ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর আগে সকালে জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মেজর জেনারেল জিয়াউল আহসান সবশেষ এনটিএমসি মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় গত বছরের 6ই আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। পরে 16ই আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর 12ই নভেম্বর তাকে জুলাই আগস্ট হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান অসংখ্য হত্যাকাণ্ড গুমের সাথে তার সম্পৃক্ততা আছে। চলমান পরিস্থিতি বিবেচনায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক বিকেল 5টার পরিবর্তে আজ দুপুর 2টায় বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। ভারতীয় ভিসা সেন্টারে আছেন লাইলা নওশিন, যাচ্ছি তার কাছে। নওশিন, ভারতীয় ভিসা সংক্রান্ত তথ্য আমাদের জানাবেন।
আলাভি, যেমনটি আপনি বলছিলেন যে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে দুপুর 2টা থেকে আজকে সাময়িকভাবে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিচার পার্কে এটি বন্ধ করা হয়েছে এবং ঠিক 2টার মধ্যেই কিন্তু বন্ধ করা হয়েছে। এখানে যে গেটটি দিয়ে ভিসা আবেদনকারীরা ঢোকে সেই গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু 2টার পর আরো বেশ কয়েকজন আবেদনকারী এসেছেন, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা কিন্তু এটা নিয়ে এখানে এক ধরনের তর্কাতর্কি চলছে পুলিশদের সাথে যে আবেদনকারীরা আছে তাদের। যমুনা ফিচার পার্কের এই আইভাস সেন্টারে কিন্তু প্রতিদিন সকাল ভোর থেকেই আবেদনকারীরা এখানে ভিসা আবেদন জমা দিতে আসে, সেহেতু দুপুরের মধ্যে কিন্তু বেশিরভাগ যারা আবেদনকারী তাদের আবেদন ফর্ম জমা দেওয়া হয়ে যায়। এখন যেহেতু দুপুর 2টায় বন্ধ করার কারণে এখানে খুব বেশি আবেদনকারী নেই, তারপরেও কিন্তু এখানে একটা ভিড় জমে গেছে এরই মধ্যে এবং ভারতীয় আইভাক বাংলাদেশের ওয়েবসাইটে কিন্তু এ সংক্রান্ত একটি নোটিশ তারা প্রকাশ করেছিল। তারা বলেছিল উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ দুপুর 2টার পর থেকে কোনো কার্যক্রম চলবে না এবং তারা আরো বলেছিল যে যাদের আবেদন জমা দেওয়ার কথা ছিল তাদের জন্য পরবর্তী সময়ে আসলে তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। মূলত আরেকটি বিষয় জানিয়ে রাখি, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব খুনিদের দেশে ফিরিয়ে আনা, এরকম একটা দাবির কথা কিন্তু জুলাই ঐক্য নামে একটি প্ল্যাটফর্ম, এই দাবিতে তারা আজকে দুপুর 3টায় রামপুরা ব্রিজ থেকে ইন্ডিয়ান হাই কমিশন পর্যন্ত একটি মার্চ টু হাই কমিশন কর্মসূচি পালন করবে। ধারণা করা হচ্ছে এখানে যে লোকজন এসেছেন তারা বলছেন এই কর্মসূচি কেন্দ্র করে যদি এই ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয় এটা আসলে তাদের জন্য বেশ ভোগান্তির। তারা বলছে আগাম যদি নোটিশ দেওয়া হতো তাদেরকে তাহলে হয়তো দূর দূরান্ত থেকে তারা এখানে ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য আসতো না। আপাতত যেহেতু দুপুরের দিকে ভিসা আবেদন করি। নওশীন, ধন্যবাদ আপনাকে। রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026। বাংলাদেশের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার সিজাবস। মঙ্গলবার ইইউর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইভার সিজাবস বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন তিনি। এই মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে। এবার অন্যান্য সংবাদ। ইংরেজি ভাষায় অনুদিত হল প্রয়াত প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস বাগানের নাম মালনী ছড়া। দ্য গার্ডেন নেমড মালনী ছড়া নামে উপন্যাসটি অনুবাদ করেছেন লেখক মোজাফফর হোসেন। তিনি বলেন, বইটিতে মুক্তিযুদ্ধের গল্পটি যেভাবে উঠে এসেছে সেটি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই তার এই প্রয়াস। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলা কথা সাহিত্যের জগতে যার নাম দখল করে আছে অনন্য এক স্থান, তিনি রাবেয়া খাতুন। 50 বছরেরও বেশি সময় ধরে তার সৃষ্টিশীলতা সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে তার পদচ্ছাপ। তার লেখনীকে অবলম্বন করে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র, নাটক এবং টেলিফিল্ম। প্রয়াত রাবেয়া খাতুনের এক অনন্য সৃষ্টি বাগানের নাম মালনী ছড়া। দ্য গার্ডেন নেমড মালনী ছড়া নামে অনুবাদ হয়েছে উপন্যাসটি। গার্ডেন নেমড মালনী ছড়া, এইটি সিলেকশনের কারণ হচ্ছে বিশেষত তার সাহিত্যের একটা বড় অংশ আসলে মুক্তিযুদ্ধের সাহিত্য। আমরা রাবেয়া খাতুনকে যদি দেখি, এবং মুক্তিযুদ্ধেও একটা বড় জায়গা আমাদের সাহিত্যের, আমাদের ইতিহাসের, আমাদের সমস্ত অস্তিত্বেরই। সেই সময় আবার সিলেটে একটা চা বাগান, সেইখানে কিছু মানুষ আছে এবং তারা কিভাবে আক্রান্ত হলো সেই গল্পটা, এবং একই সঙ্গে চা শ্রমিকদের বাড়িঘর, তাদের বস্তি, তাদের আবাসস্থল সব পুড়িয়ে দিচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। তো এই বিভৎসতা, এবং আমরা শেষ পর্যন্ত দেখলাম যে বাংলাতে যদি দেখি যে শেষ পর্যন্ত আর কেউই বেঁচে থাকতে পারছে না, এরকম একটা নৃশংসতার গল্প মুক্তিযুদ্ধের। শুরুতে মনে হবে একটি প্রেমের গল্প, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব যে আসলে এই দেশের কোনো মানুষের জীবনই আসলে মুক্তিযুদ্ধের যে বিভৎসতা তার বাইরে ছিল না, কোনো না কোনোভাবে প্রত্যেকেই আক্রান্ত হয়েছে। তরুণ বয়সেই মৌলিক সাহিত্যের নানা পুরস্কারে ভূষিত মোজাফফর হোসেনের মতে, বাংলা সাহিত্য যে কতটা সমৃদ্ধ হয়েছে তা অনুবাদের অভাবে বিশ্ব সাহিত্যে উঠে আসেনি। নানান দিক দিয়ে আমাদের পরিচিতি বৈশ্বিকভাবে হয়েছে, কিন্তু লিটারেচারের মতো একটা পাওয়ারফুল সফট পাওয়ার যদি বলি, বা কালচার ইন জেনারেল, সেইটার আইডেন্টিটি আমাদের হয়নি।
সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের প্রচুর কাজ করতে হবে, আমাদের অনেক কাজ করতে হবে, যে আমাদের সাহিত্যের বিশেষত ইংরেজি ট্রান্সলেশন, তারপর অন্যান্য ভাষার অনুবাদের ক্ষেত্রে। সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রসিদ্ধ সাহিত্যকর্ম অনুবাদ করে বিশ্ব দরবারে বাংলা সাহিত্যের মর্যাদা আরও প্রসারিত করে তুলতে পারে, এমনটাই মত মোজাফফর হোসেনের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ছায়ানট এবং ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে বিজয় উৎসব উদযাপন। সেখানে আছেন মিথিলা নাজনীন। আমরা সরাসরি যাচ্ছি অনুষ্ঠান স্থলে। মিথিলা, ছায়ানট ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের বিজয় উৎসব উদযাপন নিয়ে আমাদের জানাবেন। আলাফি, আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণের মাঝেই শুরু হতে যাচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব এবং ছায়ানটের যৌথ আয়োজনে যে বিজয় উৎসব উদযাপন সেটি, এবং আমরা যদি একটু মঞ্চে দেখাতে চাই, এরই মাঝে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের যারা সদস্যরা তারা কিন্তু সঙ্গীত পরিবেশনের জন্য সকল প্রস্তুতি নিয়ে স্টেজে অপেক্ষা করছেন। এবং এখানে আমরা কথা বলে যা জেনেছি ছায়ানটের সঙ্গে এবং কালচারাল ক্লাব ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব কর্তৃপক্ষের সাথে, তারা বলেছেন যে প্রথমে এই যে ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের যারা তারা তাদের পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবেন এবং সেই পরিবেশনার মাঝে প্রথমে রয়েছে গান, এরপরে আবৃত্তি, নাচ সহ অন্যান্য আয়োজন রয়েছে এবং তারপর পরই ছায়ানট তাদের আয়োজন শুরু করবেন এবং ছায়ানটের আয়োজনও একইভাবে থাকছে গান, আবৃত্তি, নাচ এবং কথন পাঠ, এগুলো সহ নানা রকম আয়োজন। এবং এখানে আয়োজকদের সাথে কথা বলে আমরা যা জেনেছি, আয়োজকরা বলেছেন যে তারা লাল সবুজের চেতনাকে ধারণ করেই এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং এই লাল সবুজের চেতনাকে তারা আরও প্রজন্মে থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে চান। তো দর্শক, এখন আমাদের আসলে অপেক্ষা যে কিছুক্ষণের মাঝে অনুষ্ঠানটি শুরু হবে। মিথিলা, ধন্যবাদ আপনাকে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা। শীত মৌসুম শুরু হওয়ায় মাঝের চর সহ আশপাশের চরগুলোর উর্বর জমিতে শুরু হয়েছে নানা ধরনের সবজি চাষ। এবার প্রকৃতি সংবাদ। বর্জ্য অব্যবস্থাপনায় চরম দুর্ভোগে মেহেরপুর পৌরবাসী। যথাসময়ে বর্জ্য অপসারণ না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পৌরসভা। যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকায় দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতায় দীর্ঘ হচ্ছে দুর্ভোগ। তবে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে দেওয়া শেষ আনুষ্ঠানিক বক্তব্যে সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা গ্রেপ্তার। গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার। বিদেশে জনশক্তি রপ্তানি প্রক্রিয়া দালাল প্রতারক চক্র বেষ্টিত, বললেন প্রধান উপদেষ্টা। 10 ব্যাংকে পদক ও 86 প্রবাসীকে সিআইপি সম্মাননা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে জমা। 21শে ডিসেম্বর শুনানি। ইংরেজি ভাষায় অনুবাদ হলো প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস বাগানের নাম মালনী ছড়া। আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রয়াস মন্তব্য। এবং দুবাইয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলঙ্কার মুখোমুখি 2 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সরাসরি সম্প্রচার করছে আই স্ক্রিন। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।